কেউ রোস্টিং করে মা বাবা না গালাগালি দিয়ে পার্সোনাল অ্যাটাক না করে রোস্টিং করে, যেটা সত্যি হিউমার থাকে। কারেক্ট। আমাকে নিয়ে আমি নাম বলছি ঋত্বিক অধিকারী, আমি খুব এনজয় করেছি। ওকে, হ্যাঁ। আমাকে নিয়ে বস্তির ছেলে পচা ভিডিও করেছে, আমি খুব এনজয় করেছি। বাট বস্তির ছেলে পচার ভিডিওতে যে টপিকগুলি আমাকে নিয়ে বলা হয়েছে এগুলো বেসলেস, অ্যাকচুয়ালি বেসলেস, কোনো মানে নেই তার। এবং পরের দিন তার একটা ভয়েস রেকর্ডিং আমার কাছে আছে, যে সে বলেছে যে তোমরা খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার, তো তোমরা খুব ভালো ভিডিও বানাও। তো কোনো ওয়ান লাইনার রিপ্লাই দিতে চাও যারা তোমাকে এরকম ট্রোল করছে? রিপ্লাই একটাই, আমাদের কন্টেন্ট হচ্ছে দোকানদার, তাদের খাবার, রোস্টারদের কন্টেন্ট হচ্ছে আমরা। আমি কিন্তু আজ পর্যন্ত নন্দিনীর কাছে যাই, কেন? তার একটা রিজন আছে। আমি নন্দিনীর কাছে যখন ফোন করেছিলাম, নন্দিনী ভাইরাল হওয়ার পর আমি ফোন করি, আমি একজন ব্লগারকে দিয়ে ফোন করেছিলাম কোনো পরিচয় ছাড়া, যে আমি ভিডিও করতে চাই। হ্যাঁ ঠিক আছে, আসো, চলে আসবে। যেদিন ভিডিও করতে যাওয়ার কথা সেদিন যখন কনফার্মেশনের জন্য দিদি আসছে, তুমি আসো আসো তোমার মতো, আমি কিন্তু কোনো ইন্টারভিউ দিতে পারবো না, এইভাবে। রোস্টিং কিন্তু বিভিন্নভাবে হয়, কেউ কেউ বৌদিকে রোস্ট করে। এই যে আমি তোমাকে বলি একটা ভুলভাল, এখন তো জানো টিকটক ওই ইয়ে থেকে বিভিন্ন বৌদিরা ভুলভাল ইউটিউবেও শুরু হয়ে গেছে, সেই ফুটেজগুলি দেখিয়ে তাকে রোস্ট করছে। কেন? তার কারণ সে ওইগুলোই দেখতে আসছে লোকে, সে কিন্তু তার রোজটা খুব কম, হয়তো রোজ দেখছে, তার কিছু ফ্যান আছে সে রোজ দেখছে, কিন্তু বাকিটা কিন্তু বৌদিটাকেই দেখতে আসছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আমি শরদিন্দু। আজকে নিয়ে এসেছি একটা নতুন পডকাস্ট। সো ইউটিউব কমিউনিটিতে, মোস্টলি রোস্টিং কমিউনিটিতে আমি দেখছি যে একটা ফুড ব্লগারদেরকে নিয়ে ভীষণভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে, এবং সেই ক্রিটিসিজমটা কোনো রকমভাবেই কিন্তু একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নয়, এবং কোনো বিষয়ই আমরা শুধু একতরফা শুনে আমরা জাজ করতে পারি না। সো আই থট অফ ব্রিঙ্গিং ওয়ান ফুড ব্লগার উইথ আস। সো আমাদের সঙ্গে রয়েছে আজকে হ্যাংলাবাজ, যদিও আমরা তো অর্পণদা নামেই চিনি, আমরা একই পাড়াতেই থাকি। তো জেনে নিই ফুড ব্লগারদের কি রিপ্লাই দেওয়ার রয়েছে, চলুন দেখতে থাকি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের জেনুইন ফিডব্যাকটা কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। ওয়েলকাম অর্পণদা আমাদের চ্যানেলে ফিল্টার্ড নয়েজে। কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো এখন কি চলছে লাইফে? 4 বছর আগে ফুড ব্লগিং শুরু করেছিলাম, আপাতত সেটাই এখন মূল প্রফেশন হিসেবে চলছে। ওকে। আর ইউটিউবে যদি আসা বলো তাহলে অলমোস্ট 6 বছর হয়ে গেছে। তো সেটাই চলছে আপাতত, ভবিষ্যতে সেটাও চলার প্ল্যান আছে। আগের 2 বছর কি করতে ইউটিউবে, কোন কিরকম কন্টেন্ট বানাতে? আগের 2 বছর অ্যাকচুয়ালি আমার ইউটিউবে আসাটা হচ্ছে আমার সম্পূর্ণটা আমার নিজের ইচ্ছায় নয়, হঠাৎ করেই আসা। একদিন খুব বিশাল ঝড় হয়েছিল, আইলা হয় কি তার আগেও একটা কোনো ঝড় হয়েছিল 6 বছর আগে, সব ভেঙে চুরে তছনছ। তখন আমার একটা অর্থোপেডিকের ব্যবসা ছিল, আমার কালচার মোড়ে একটি দোকান ছিল অর্থোপেডিকের ব্যবসা। সেখানে গিয়ে দেখছি আমি সব ভেঙে চুরে তছনছ। তখন একটা খুব পপুলার শো ছিল স্টার আনন্দের, ঘন্টাখানিক সঙ্গে সুমন। তো সেখান থেকে একটা ভিডিও বানিয়েছিলাম, যেরকম আর কি সেখানে কয়েকটা ক্যারেক্টার দেখতাম, সবাই বসতো, ছোট ছোট জিনিসগুলোকে কিভাবে চুইংগামের মতো টেনে টেনে বড় করে সেটা নিয়ে ডিবেট করা, সেটা দেখতাম। কারেক্ট। তো সেই জিনিসটা নিয়েই আমি একটা ওরকম ভিডিও বানিয়েছিলাম, এবং ভিডিওটা বানানোর পর বন্ধুদের দেখাই, বন্ধুরা বলে এটা একটু ইউটিউবে ছাড়, খুব ভালো হয়েছে, ফানি ভিডিও। আমি বললাম তাহলে চ্যানেলের নাম কি দেবো? বলছে তাহলে মিনিট 2 সঙ্গে অর্পণ দিই। আমি তাহলে ঘন্টাখানিক সঙ্গে সুমন, সেখান থেকে মিনিট 2 সঙ্গে অর্পণ, এটা আমার ফার্স্ট চ্যানেল। তো সেইখান থেকে ভিডিও করতে করতে হয় অনেকে মিলে অ্যাসিস্ট্যান্ট চ্যানেলে যেরকম ভিডিও বানায় সেই রকম টাইপের অনেক গ্রুপে সবাই মিলে ভিডিও করতাম। বাট আলটিমেটলি চ্যানেলের নাম যেহেতু অর্পণ ছিল, আর অর্পণ নামটা আমার, এবার হালকা একটা ছোট্ট পপুলারিটি লোকালে তৈরি হয়েছিল, সেটা শুধু সবাই আমাকেই চিনত, তুমি অর্পণ দা না, এইটুকু। তো খুব বেশি সাবস্ক্রাইবার সেই চ্যানেলে ছিল না, 1000-2000 মতো সাবস্ক্রাইবার হয়েছিল। বাট ইগোর লড়াইতে বন্ধু বান্ধবদের মধ্যে ওকে এই কথা বলছে, ও মানে যেটা হয় আর কি, পুরো ব্যাপারটা চ্যানেলটা ভেঙে যায়। ওকে। তারপরে এই হ্যাংলাবাজের নতুন করে একটা উৎপত্তি হঠাৎ করে। তার মানে
তুমি যে কন্টেন্ট ক্রিয়েটার হবে হ্যাঁ। সেটা একদম হঠাৎ করেই তোমার জীবনে হয়েছে, এটা আগে থেকে কোনো প্ল্যান ছিল না? কোনো প্ল্যান ছিল না, আমি ব্যবসায়ী ছিলাম বলতে গেলে। আচ্ছা, সেখান থেকে কন্টেন্ট ক্রিয়েশন। একদম। না, খুব ভালো। আমি তোমার এই আগের চ্যানেলটা সম্পর্কে আমি জানতাম না। আমি যবে থেকে তুমি ফুড ব্লগিংটা চালু করেছো তখন থেকেই আমি জানি। তো তোমার কি মনে হয় যে করোনা যে এসেছিল সেটা হেল্প ইউ টু গ্রো? ইয়েস, অ্যাবসলিউটলি, করোনাই তো আমাকে হেল্প করেছে অ্যাকচুয়ালি। Okay. করোনা জিনিসটা খুবই খারাপ হয়েছে, অনেকের লাইফে অনেক ব্যাড ইম্প্যাক্ট ফেলেছে, বাট আমার লাইফে একটা বলতে গেলে খুব খারাপ শোনায়, আমার লাইফে একটা খুব ভালো ইম্প্যাক্ট ফেলেছে। রাইট। লকডাউনের ঠিক আগে আগে আমার হ্যাংলা বাজার চ্যানেল খোলা 2019 সালের লাস্টের দিকে, তারপরে লকডাউন, এবং সেই হ্যাংলাবাজ তার আগে মোটামুটি বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন রেস্টুরেন্টে গালাগালি খাচ্ছে, না এখানে ভিডিও করা যাবে না, তাড়িয়ে দিচ্ছে, বিভিন্ন রকমের জিনিসপত্র সবার সঙ্গে স্টার্ট আপে হয়ে থাকে। সেটাই হয়েছিল আমার সঙ্গে। বাড়িতে বসে লকডাউন হলো, বেরোনো বন্ধ, বাড়িতে মা ভাত ডাল মাংস বানিয়ে দিচ্ছে, ওটাই ভিডিও করে দেখানো। তখন আমার 700-800 সাবস্ক্রাইবার, ভিউ আসছে 150 এরকম ভিউ। হঠাৎ করেই লকডাউনটা পড়ে গেছে, মানে মাঝামাঝি অবস্থা লকডাউনের। হঠাৎ করে আমাকে আমার এক দাদা ছিল, তো সে আমাকে ফোন করে বলে একটি ছেলে এসছে মিষ্টি বিক্রি করতে, তুই একটা ভিডিও বানা। বললাম মিষ্টির ভিডিও আর কি বানাবো, মাংস ভাতের ভিডিও লোকে দেখছে না, মিষ্টির ভিডিও। তখন বলছে না, ছেলেটা রানাঘাট থেকে সাইকেল চালিয়ে মিষ্টি বিক্রি করতেছে এবং ও ডেলি এখানে আসছে বিক্রি করতে। আমি ওর মিষ্টি খেয়েছি, প্রত্যেকটা মিষ্টির দাম মাত্র 5 টাকা, সে রসগোল্লা খা, ল্যাংচা খা, লেডিকিনি খা, যা। ঠিক আছে, তাহলে তো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। কিন্তু আমি আমি ভেবেছি আমি কোনো এক্সপেকটেশন ছাড়াই ভিডিওটা বানাবো। তো ভিডিওটা করেছিলাম, এর মধ্যে থেকে একটা টুইস্ট বেরোবে, সেটা হচ্ছে লাল টুপি কেন আমি পরি। তো সেই দিনকে আমার ঠিক উল্টো বাড়িতে আমার এক কাকু আছে, পূজা কাকা, সেই কাকু আমাকে একটা টুপি দিয়েছিল, লাল রঙের টুপি। তো সেই টুপিটা পরে আমি ওর ভিডিও বানাই, খুব সুন্দর সিনেম্যাটিক ওয়েতে, ব্যাকগ্রাউন্ডে ওর কথা বলাটা চলছে, ও সাইকেল চালিয়ে মিষ্টি বিক্রি করছে, পুরো ব্যাপারটা দেখাই। ভিডিওটা আপলোড করি, ভিডিওটা 2-1জনকে দেখাই, বলছে খুব ভালো হয়েছে। বাট আমি তো জানি কি রেসপন্স হতে পারে, হবে না কিছু, চ্যানেল ছোট, 700 সাবস্ক্রাইবার। তো ভিডিওটা আপলোড করি, রাত্রিবেলা শুতে যাই যখন, ভিডিওটায় 200 ভিউ, মোটামুটি অ্যাভারেজে ভালো ভিউ, লকডাউনের যে খাবার দাবারের ভিডিও তার থেকে 200 ভিউ, আর 720টা সাবস্ক্রাইবার বেড়েছে আমার। তো ঘুমিয়ে পড়ি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভিডিওটা 1 লাখ ভিউ, এবং আমার সাবস্ক্রাইবার 700 থেকে 4000। ওকে। স্ক্রল করছি, ভিউ বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে, স্ক্রল করছি, আমি কোনো গ্লিচ হলো কিনা, স্ক্রল করছি, ভিউ বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে। এবং ওই দিনকে মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠে 8টার সময় আমি ভিডিওটা দেখি, 10:30টার মধ্যে ভিডিওটা 3 লাখ ভিউ হয়ে যায়, এবং সেই সাবস্ক্রাইবার বেড়ে হয়ে যায় 8000। তখন আমি ভিডিওটা ফেসবুকে ছাড়ি, ফেসবুকে নর্মাল প্রোফাইল থেকে ছাড়ি, প্রচুর মানুষ শেয়ার করে, ফেসবুকে প্রায় 4.5 লাখ 5 লাখ ভিউ হয়, প্রায় অলমোস্ট 20-25 হাজার শেয়ার হয়। সেই যে ছেলেটা সাইকেল করে মিষ্টি বিক্রি করতে আসতো রানাঘাট থেকে, সে বিভিন্ন অর্ডার পেতে শুরু করে। দুর্গাপুজো ছিল সামনে, সেই দুর্গাপুজোতে সাপুরজির মোড়ে একটা অর্ডার পেয়েছিল, আমার মনে আছে। এবং ও আমাকে বলেছিল এতদূর আমি চিনি না, ওর কিন্তু আমি কীভাবে যাবো, ছেলেটার নাম সাগর, ছেলেটা মুসলিম ছেলে। আমি বললাম ঠিক আছে, আমি তোকে বাইকে করে নিয়ে যাবো। আমি ওকে বাইকে করে অর্ডার দিতে নিয়ে গেছি, মোটামুটি 2000 পিস মিষ্টি অর্ডার পেয়েছিল, রসগোল্লা। যাই হোক, এরমভাবে সাগরের জীবনী শুরু হয়। তো সেই ভিডিওটা যেহেতু আমি লাল টুপি পরে বানিয়েছিলাম, ওকে, ওটা আমার ফার্স্ট ভাইরাল ভিডিও। চ্যাংকুলিকি ম্যাংকুলির একটা ব্যাট আছে না, কারেক্ট, যে এটাতে খেললে আমি হয়তো রান করতে পারবো, কপিল দেবের ব্যাট। এক্স্যাক্টলি। অনেকে ভাবে আমার মাথায় চুল কম তাই আমি লাল টুপি পরি, এক্স্যাক্টলি। এখন আমার চুল কিন্তু কমে গেছে, কিন্তু আমি যখন লাল টুপি পরা শুরু করেছি তখন আমার মাথায় কিন্তু ভর্তি চুল। কেউ ভিডিও ফলো করলে দেখতে হবে, এই টুপির কারণেই কিন্তু আমার চুল পড়েছে, আবার এই টুপির কারণেই আমি পরিচিতি পেয়েছি, এটা একটা ফ্যাক্ট। তারপরে এইভাবে বিভিন্ন ভাইরাল ভিডিও বানানো শুরু হয়, আর টুপি মাথায় যে সেট হয়েছে এখন আর খোলেনি। না, খুব ভালো, মানে ইন্সপায়ারিং স্টোরি। সো দিস ইজ কাইন্ড অফ আ উইন উইন সিচুয়েশন। তোমার ভিডিওর জন্য সাগরের সেল বেড়েছে, সাগরের স্টোরির জন্য তোমার ভিডিওতে বেড়েছে, রাইট? সো আই হ্যাভ হার্ড শাহরুখ খান বলেছে যে আমার কাছে অডিয়েন্সই সব। ওকে, অন দ্য কন্ট্রারি, যারা তোমাকে পে করছে, ওকে, তাদের কথাও তোমাকে ভাবতে হচ্ছে, রাইট? সো নাও আমাকে একটা উত্তর দাও যে এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে, তোমার কাছে অডিয়েন্স বড়
না তোমার ব্র্যান্ড পড়ে? শাহরুখ খানের কথাটা ফার্স্টে বলি, উনি তো একজন মানে লেজেন্ডারি অ্যাক্টর, আর ওনার কাছে অডিয়েন্স সব থেকে বড় বলার কারণ ওনার যে যত টাকা বাজেটেরই বই বেরো, সিনেমা হলে যদি আমরা টিকিট কেটে বইটা না দেখি তাহলে ওনার বিজনেস মানে ফিল্মটা আলটিমেটলি বক্স অফিস থেকে পড়ে যাবে। কারেক্ট, এটা ওনার একটা মেন হাইলাইট বলার। আর আমি শাহরুখ খান আমার কাছে আইডল, বিশাল। কিন্তু সেই শাহরুখ খানই কিন্তু বিমলের অ্যাড করছে, হ্যাঁ। পান মশলা গুটখার অ্যাড করছে, কোনো সময় ধরো কোনো বেটিং অ্যাপের অ্যাড করছে। সো হাউ ডু ইউ সি দ্যাট? দেখো, বেটিং অ্যাপের প্রমোশন, আমার লাইফে একটা মোটো ছিল, আমি 1 লাখ সাবস্ক্রাইবার অবধি কোনো বেটিং অ্যাপে মানে কোনো অ্যাপেরই প্রমোশন করবো না, আমি করিও নি। 1 লাখ সাবস্ক্রাইবারের পর বিভিন্ন বেটিং অ্যাপের অপশনস আছে, এসেছে, আমি করিনি বলবো না, করেওছি। বাট আমি আলটিমেটলি দেখলাম এই বেটিং অ্যাপের প্রমোশন করলে একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে এই অডিয়েন্সদের উপর। যার কাছে অডিয়েন্স সব, সে কখনোই জিনিসটা করবে না। এবং তার থেকেও বড় কথা, নিজস্ব চ্যানেলেও অনেক রিস্ক থাকে। একটা নর্মাল ব্র্যান্ড যদি তোমাকে একটা প্রমোশনের জন্য 6 থেকে 7,000 কি 10,000 দেয়, একটা বেটিং অ্যাপ 20,000 টাকা, কারণ তাদের ভিডিওতে রিস্ক আছে। একটা মামা আর্থের প্রমোশন করো বা যে কোনো ব্র্যান্ডই প্রমোশন করো, সে যদি 15,000 টাকা দেয়, একটা বেটিং অ্যাপ 25,000 টাকা দেয়। এবং তারা 1, 2, 3, 4টে ভিডিওর কন্ট্যাক্ট রাখে। তো সেই দিক থেকে দেখতে গেলে যখন ভিডিওটা পাবলিশ হয়, যেই রকমভাবে অডিয়েন্সের কাছে ব্যাড ইম্প্যাক্ট পড়ে, ইউটিউবে কিন্তু স্ট্রাইক খাওয়ার একটা ভয়, ফেসবুকে স্ট্রাইক খাওয়ার একটা ভয় থাকে। তো সেই হিসাব করে দেখতে গেলে আমি তো একেবারেই সব বন্ধ করে দিচ্ছি। আমি তোমাকে যদি আমার মেল আইডিটা খুলে দেখাও, ডেলি তারপর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামগুলি কিন্তু বিপ করে দিও। বিভিন্ন জায়গা থেকে অপশনস প্রমোশন আছে, কিন্তু আমি করি না। কারণ আমার কাছে প্রমোশনের থেকে বড় কথা, আমার অডিয়েন্স পুরো একটা পিওর ভিডিও দেখুক, যাতে কোনো খাদ না থাকবে। আর অবশ্যই ব্র্যান্ডস তো আমাকে হ্যাংলাবাজ তৈরি করেছে, কিন্তু আমার অডিয়েন্স। কারেক্ট, সুতরাং আমার কাছে অডিয়েন্সটাই আগে। ওকে, হ্যাংলাবাজ যদি আজকে হতেই পারে, হ্যাংলাবাজ বন্ধ হয়ে যেতে পারে, আমি কিন্তু থেমে যাবো না। আমি আবার একটা অন্য কোনো নামে অন্যভাবে কিছু একটা করার চেষ্টা করবো। নিশ্চয়ই। তো ব্র্যান্ড কোনোদিনও কারোর কাছে ফার্স্ট প্রায়োরিটি হতে পারে না, অডিয়েন্সই ফার্স্ট প্রায়োরিটি। ওকে, তো যখন তুমি গ্রো করছো তখন কিন্তু অবশ্যই কিছু মানুষ একদম শুরু থেকে তোমার পাশে থাকবে, শেষ পর্যন্ত পাশে থাকবে। কিছু মানুষের কিচ্ছু যায় আসে না, তারা গালাগাল করছে, তারা তোমার পোস্টেও গালাগাল করছে, আরও 50 জনের পোস্টে গিয়ে গালাগাল করে আসছে, রাইট? বাট এখন একটা আমি ট্রেন্ড দেখছি, মানে খুব রিসেন্ট ট্রেন্ড, যে যারা এই ভাইন্স ভিডিও বানায়, রোস্টিং ভিডিও বানায়, তারা ফুড ব্লগারদের উপর মানে প্রচণ্ড ক্ষেপে আছে। ঠিক আছে, মানে আমি নাম নিচ্ছি না, আমার চ্যানেল খুবই ছোট, প্রচুর তাবড় বড় যারা মাইন্স বানায়, তারা ফুড ব্লগারদের উপর খুব ক্ষেপে। তো কি মানে কিছু রিপ্লাই করবে তাদেরকে? দেখো, তুমি ফার্স্ট অফ অল আমি ভিডিওতে বলে রাখি, উইদাউট স্ক্রিপ্ট এই ভিডিও হচ্ছে। দাদা এই প্রশ্নটা করলো, এই প্রশ্ন উত্তর আমি, দাদা প্রশ্ন না করলে আমি টপিকটা তুলতাম। ওকে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে, দেখো, রোস্টার বহু ধরনের হয়। কেউ রোস্টিং করে মা বাবা না গালাগালি দিয়ে, পার্সোনাল অ্যাটাক না করে রোস্টিং করে, যেটা সত্যি হিউমার থাকে। কারেক্ট। আমাকে নিয়ে, আমি নাম বলছি, ঋত্বিক অধিকারী ভিডিও, আমি খুব এনজয় করেছি। ওকে, হ্যাঁ। আমাকে নিয়ে বস্তির ছেলে পচা ভিডিও করেছে, আমি খুব এনজয় করেছি। বাট বস্তির ছেলে পচার ভিডিওতে যে টপিকগুলি আমাকে নিয়ে বলা হয়েছে, সেগুলো বেসলেস, অ্যাকচুয়ালি বেসলেস, কোনো মানে নেই তার। এবং পরের দিন তার একটা ভয়েস রেকর্ডিং আমার কাছে আছে, যে সে বলেছে যে তোমরা খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার, তো তোমরা খুব ভালো ভিডিও বানাও, তোমাদের থেকে অনেক বেশি এক্সপেকটেশন, তো তোমরা একটু কন্টেন্টটাকে চেঞ্জ করো। কিন্তু দাদা আমি একটা কথা বলি, এক্ষেত্রে আমি ইউটিউবের জন্য সম্পূর্ণ আলাদা কন্টেন্ট, মানে ফেসবুকের জন্য কিন্তু ফেসবুকের অডিয়েন্স আর ইউটিউবের অডিয়েন্স একদম সেম না। ফেসবুকের অডিয়েন্স কিন্তু একটু কন্ট্রোভার্সি, একটু ঝগড়া, একটু ভুলভাল জিনিস দেখতে পছন্দ করে। কিন্তু আমি আজ পর্যন্ত আমার চ্যানেলে কোনো ভুলভাল জিনিস দেখাই। আমি হয়তো এক জায়গাতে 2বার গেছি, কারণ সেখানে ভিউ আসছে, লোকটা সেটা দেখতে চাইছে, দেখে আমার কমেন্ট সেকশনে আমার গালাগালি করুক, তাতে কিছু যায় আসে না। কিন্তু সে যখন আমার মা বাবা তুলে, বা আমার যে মানুষটাকে আমি সে আমার লাইফে প্রথম থেকে জড়িত না, আমার ওয়াইফ, সে হঠাৎ করে এসে যখন পার্সোনাল অ্যাটাকের শিকার হচ্ছে, আমি তো ডেফিনেটলি সেটা বলবো। ওকে, তো সেখানে সে বলে যে এরকম তুমি এইসব ভিডিও করবে, আবার খিস্তি খেলে তুমি অডিয়েন্সকে দোষ দেবে। খিস্তি সেও খেয়েছে, সেও ভয়েসে অ্যাডমিট করেছে যে খিস্তি আমিও খাই, আমারও ভালো কন্টেন্ট বানালে সেটার দাম নেই। কিন্তু তারপরেও গিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করি, আমিও সেটাই চেষ্টা করি। কিন্তু আলটিমেটলি তো দিনের শেষে পেটের জ্বালাই ভিডিও করছি,
আমরা কিন্তু কেউ শখে ভিডিও করছি না। একটা সময় এটা প্যাশন ছিল, এখন সেটা প্যাশন প্লাস প্রফেশন হয়ে গেছে। যদি প্যাশন থাকে 30%, প্রফেশন হয়ে গেছে 70%। তো আমাকে ডেফিনেটলি অডিয়েন্স যেটা দেখতে চায় আমি সেটাই দেখবো। আবার ঋত্বিক অধিকারী যে আমাকে নিয়ে যে রোস্টগুলি করেছে আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছি, বসেছিলে পছন্দ আমি অ্যাপ্রিসিয়েট করেছি। কিন্তু ঋত্বিক অধিকারীকে কমেন্টে রিপ্লাই দেওয়ার কমেন্ট করার পর ও রিপ্লাই দেয় যে দিস ইজ জাস্ট ফর ফান, এন্টারটেনমেন্ট পারপাস। এই স্পোর্টিং স্পিরিটটা সবার মধ্যে থাকে না। আমি একটা তোমাকে কথা বলি, একটি রোস্টার আছে, আমি এই রোস্টারটার নামই নিতে চাই না। সে হঠাৎ করে ফুড ব্লগে চলে গেল, গোলবাড়ি গেল, গোলবাড়িতে তাকে ভিডিও করতে দেওয়া হলো না। সে কি করলো, খাবারটাকে কিনলো, সাইডে চলে গেল, গিয়ে ভুল ভাল বললো খাবারটাকে নিয়ে। আলটিমেটলি গোলবাড়ির মাটন তোমার টেস্ট বার্ড আর আমার টেস্ট বার্ড সমান নাই হতে পারে। তোমার রূপার মাংস ভালো লাগতে পারে, আমার গোলবাড়ির মাংস ভালো লাগতে পারে, কিন্তু সে ইন্টেনশনালি তাকে যেহেতু ভিডিও করতে দেওয়া হয়নি, সে সেখানে গিয়ে মাংসটাকে নিয়ে ভুল ভাল উল্টা পাল্টা, কুকুরের মাংস উল্টা পাল্টা বলে দিল। পরের দিন থেকে গোলবাড়িতে বড় বড় করে ব্যানার লাগা, কেউ ভিডিও করতে পারবে না, নট অ্যালাউড। এখানে ফুড ব্লগারদের কতটা অপমান। কারেক্ট। সে কিন্তু ফুড ব্লগারই নয়, সে নিজেকে দাবি করে আমি তো কোনো ফুড ব্লগার নই, কিন্তু সে ফুড ব্লগিং করছে। ব্যাকগ্রাউন্ডে একটা সিম্প্যাথেটিক বিজিএম স্পোর্ট চালিয়ে দিয়ে তুমি একটা দোকানের নামে উল্টো পাল্টা বলবে, আর লোকে সেটা অ্যাপ্রিসিয়েট করবে তারাই যারা তোমার অন্ধভক্ত। কারেক্ট। তো সে গিয়ে যাই হোক সেখানে গিয়ে বললো তোমাদের কি ভিডিও করতে দেবো, এরকম একজন এসে বলে গেছে, বলে তার ভিডিও দেখাচ্ছে। দেখো এটার কোনো মানে হয়? তাকে ভিডিও করতে দেওয়া হয়নি তাই সে ভুল কথা বলছে। তো এরকম হলো, আমি সেটা নিয়ে রিপ্লাই করলাম, তার গায়ে লাগলো। ইদানিংকালে মধ্যমগ্রামে পোলাও কাকু বলে একজন খুব ভাইরাল। আচ্ছা, পোলাও কাকুর ঘটনাটা আমি তোমাকে বলি। আজ থেকে প্রায় 1 বছর আগে একদিন বৃষ্টির সন্ধ্যেবেলা আমি ওইখানটা, আমি জানি না ওখানে পাশেই পোলাও কাকু পোলাও বিক্রি করছে, আমি দাঁড়াই ছাতা মাথায় দিয়ে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে দেখছি পাশে একজন একটা টেবিল পেতে খাবার বিক্রি করছে, কি আমি জানি না, বৃষ্টি পড়ছে, ফাঁকা, উনি বসে আছেন, মানে দাঁড়িয়ে আছে নিরীহভাবে। আমি বললাম কাকু কি বিক্রি করছো? বলছে পোলাও, চিকেন কষা, আলুর দম, মটন। বলে মটন বাবা সবসময় বানায় না, রোববার করে বানায়। তো আমি বললাম একটা ভিডিও করা যাবে? করো। ঠিক আছে। ভিডিও করতে করতে পাশের একটা ট্রান্সফর্মার ছিল, বৃষ্টি বাজ পড়ে ট্রান্সফর্মার ধাম করে বাজ পড়লো, মানে আনএক্সপেক্টেড ভিডিওটা ছাড়লাম, বিশাল ভাইরাল। কাকু খুব ভালো সেল হলো। সেকেন্ড টাইম কাকু আমাকে আবার ফোন করলো যাওয়ার জন্য। আমি বললাম দেখো তুমি ভাইরাল হয়ে গেছো, এখন আমি তোমার কাছে আর যাবো, সবাই যাবে এখন তোমার কাছে, তোমার বিক্রি হওয়া দিয়ে কথা। এরপরে কাকু বেশ কয়েকদিন আগে আমাকে আবার ফোন করে যে অর্পণ এখন আমি মাটনটা প্রতিদিন বানাচ্ছি। ভাবো যে মানুষটা শুধু রোববার মাটন বানাতো, সে এখন প্রতিদিন মাটন বানাচ্ছে, তুমি একটু আসবে? আবার ভিডিও বানাই, কি আবার ভাইরাল হয়, সবাই যায়, প্রত্যেকটা ব্লগার যায়, এবং কাকু রীতিমতো লাইন পড়ে যায় কাকু। তো সেই কাকুকে নিয়ে অনেকে অনেক রকম ভাবে, দেখো সবাই গিয়ে যদি একটা মানুষকে ভালো বলে, আমি তোমাকে এই ক্ষেত্রে একটা কথা বলি, নন্দিনী টপিকে আসছি বাট নামটা বলে রাখলাম। এই কাকুর কাছে গিয়ে সবাই যদি ভালো কথা বলবে তাহলে তো কেউ ভিউ পাবে। সেই রোস্টারটা আবার গেল কাকুর কাছে, গিয়ে কাকুর খাবারটাকে দূর থেকে দেখিয়ে বলছে আমি তো কোনো ফুড ব্লগার নেই যে ক্যামেরা হাতে কাকুর মুখের সামনে চলে যাব, কাকু ফ্রিতে খাবার দেবে। আমি আজ পর্যন্ত দাবি করে বলতে পারি কোনো স্ট্রিট ফুডের কাছ থেকে আমি ফ্রিতে খাবার খাই, কোনো স্ট্রিট ফুডের কাছ থেকে। সে পয়সা না নিতে চাক জোর করে, সেটা আলাদা কথা। পোলাও কাকুর কাছে আজ পর্যন্ত যতবার গেছি, একবারও যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি ফ্রিতে খেয়েছি, তাহলে আমি ব্লগিং ছেড়ে দেবো, ফুড ব্লগিং ছেড়ে দেবো। সে গিয়ে বললো আমি তো আর, মানে এখন দেখে নিয়েছি না, টেন্ডেন্সি হয়ে গেছে সবার যে ফুড ব্লগারদের অ্যাটাক করা, তাতে যেন তাদের মানে সর্বসিদ্ধি, মানে সবকিছু সিদ্ধি হয়ে যায়। আলটিমেটলি সেও কিন্তু ফুড ব্লগিংই করছে ওখানে, এটা তার মাথায় নেই। সে গিয়ে বললো যে আমি তো আর ব্লগার নেই, ফ্রিতে খেতে দিয়ে দেবে। যাই হোক কাকুর সেদিনকে লাস্টের দিকে, এবং লাকিলি সেদিনকে আমিই গেছিলাম, আমি ফার্স্টের দিকে গেছিলাম, সে লাস্টের দিকে গেছিলাম। সে গিয়ে দূর থেকে কাকুর খাবারটাকে দেখিয়ে বলছে কাজ ভাঙা পিনা ভাঙা হয়ে আছে, মানে চিকেনগুলি ভেঙে ভেঙে গেছে লাস্টের দিকে, যেটা হয় আর কি। তো এরকম বলে সে ভিডিও করে, তার নাকি খাবারটা খুব আহামরি লাগে না, কাকুর খাবার যথেষ্ট ভালো, সবাই জানে ওখানে। এমনি এমনি একটা মানুষ ভিড় করে, আজকে দাদা বৌদিতে এমনি এমনি লাইন করে না, সে বিরিয়ানিটা কারোর ভালো লাগে, কিন্তু বেশিরভাগ মানুষের ভালো লাগে, কারোর খারাপ লাগে। অনেকেই বলে দাদা বৌদির কোয়ালিটি পড়ে গেছে, কিন্তু দাদা বৌদিতে টিল নাও এখনো, সেরকমই কাকুর দোকানেও এখন ভিড়। তো তার টেন্ডেন্সিটা হয়ে যায় যে একে সবাই ভালো বলছে, আমাকে একে খারাপ বলতেই হবে, নাহলে আমি ভিউ পাবো না। সে কাকুকে ভুল ভালভাবে বদনাম করলো, করে গিয়ে পাশে একজন ঠাকুমা
অবশ্যই তার ভিডিও করেছে, যেটা আই অ্যাপ্রিসিয়েট, বাট ওই কাকুর নামে ভুলভাল বদনাম করে পাশের ঠাকুমাকে হাইলাইট করার কোনো মানে নেই। তো দুটো সম্পূর্ণ আলাদা টপিক, আলাদা টপিক। হ্যাঁ, সেও খাবার বিক্রি করছে, কাকু খাবার বিক্রি করছে, তুমি গিয়ে তার ভিডিওই করতে, শুধু একজনকে খারাপ করে আরেকজনকে ভালো করার কি তৈরি হয় জানো? দুটো দোকানদারের মধ্যে রেষারেষি। এই ব্লগারই এটা করে, মানে এই ব্লগার্সরাই কিন্তু এই রেষারেষিটা করে। আজকে নন্দিনীর কাছে আমি হয়তো আমার মতে আমি আর একজন দুজন ব্লগার আছে সারা ফুড ব্লগিং ইন্ডাস্ট্রিতে যে নন্দিনীকে কভার করে। আমি কিন্তু আজ পর্যন্ত নন্দিনীর কাছে যাই। কেন? তার একটা রিজন আছে। আমি নন্দিনীর কাছে যখন ফোন করেছিলাম, নন্দিনী ভাইরাল হওয়ার পর আমি ফোন করিনি, আমি একজন ব্লগারকে দিয়ে ফোন করেছিলাম কোনো পরিচয় ছাড়া, যে আমি ভিডিও করতে চাই। হ্যাঁ ঠিক আছে, আসো, চলে আসবে। যেদিন ভিডিও করতে যাওয়ার কথা সেদিন যখন কনফার্মেশনের জন্য দিদি আসছে, তুমি আসো তোমার মতো, আমি কিন্তু কোনো ইন্টারভিউ দিতে পারবো না, এইভাবে মানে সে তখন ভাইরাল, প্রচুর মানুষের যেভাবে বৃদ্ধি হয় তার ডবল স্পিডে হ্রাস হয়, সেটা মানুষ বোঝে না। তো যাই হোক, তার অ্যাটিটিউড তো অন্য লেভেলের। আমি তারপরে আমার পরিচয় না দেওয়াতেই যখন তার এরকম ব্যাপার, পরে আমি যখন শুনতে পেলাম সে বললো যে হ্যাংলাবাজ আসবে, আমাকে তো হ্যাংলাবাজের সঙ্গে আমার কোনোদিনও কথাই হয়নি, হ্যাংলাবাজ আমার নামে এটা কেন বলেছে, কিন্তু হ্যাংলাবাজ তো হ্যাংলাবাজের পরিচয়ই দেয়, একটা স্বাভাবিক সাধারণ ব্লগারের পরিচয় দিয়েছিল, যে হয়তো নতুন চ্যানেল করেছে, তার সঙ্গে তুমি তোমার কাছে প্রত্যেকটা হ্যাংলাবাজ বললে তো তোমাকে খাতির করবে, তাতে তার আসল রূপটা তো কোনোভাবে প্রকাশ পাচ্ছে না। যাই হোক, এরকম ভাবে আজকে বর্ধমানের মুনমুন্দি, তাকে গিয়ে তার খাবারটা না দেখিয়ে সে নন্দিনীর নামে কি বলছে সেটা দেখানো হচ্ছে। মিষ্টিদি কালিদি দুইজন, তার রান্না বান্না যথেষ্ট ভালো। মিষ্টিদি কালিদির হাতের রান্না সত্যিই ভালো। আমি তোমাকে পার্সোনালি রেকমেন্ড করছি, তুমি একদিন ওদের কাঠের জালে মাংসটা খেতে হবে, খুব ভালো। তাদেরকে কি জিজ্ঞাসা করছে, দিদি নন্দিনী অত দামে কেন খাবার? তার ব্যাপার, সে খাবার কত দামে দিচ্ছে, তোমার ব্যাপার, তুমি কত, তোর কি, তুই যাচ্ছিস ভিডিও করতে, তুই তোর মতো করে কথা বল। এই কাটি করে করে না পুরো ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়ে গেছে। তার মধ্যে কিছু ব্লগার্স আছে যারা খাবার কম, যে বিক্রি করছে তার খাবারগুলি দেখায়। খুব খারাপ লাগলো কথাটা শুনে, কিন্তু এইটাই হয়ে গেছে এখন, খুব খারাপ জিনিস। এটা বন্ধ হওয়া উচিত, কিন্তু এটা বন্ধ হবে না। আলটিমেটলি আমাদের ব্লগিং ইন্ডাস্ট্রিতেই না প্রচুর কাঠি রয়েছে। আজকে আমি আর তুমি যদি ব্লগিং করি, তুমি হট করে আমাকে ভাববে যে ওর এই ভিডিওটা এত ভিউ আসলো, আমার কেন আসলো না। আলটিমেটলি কিন্তু তুমি তোমার আলাদা চ্যানেল, আমার আলাদা চ্যানেল, কিন্তু এই কাঠি করে করে না, বাঙালির স্বভাব বলে না কাঠি, এক্স্যাক্টলি সেই। এই আজকে তুমি বাইরে চলে যাও, মুম্বাই চলে যাও, দিল্লি চলে যাও, সেখানকার ব্লগারদের মধ্যে এত সুন্দর ইউনিটি না দাদা, সিরিয়াসলি তারা সবাই একসাথে থাকে, একসাথে করে একই কন্টেন্ট তারা রিপিট করে সবাই। আজকে তুমি এক জায়গায় গেছো, আমিও যাচ্ছি, সবাই যাচ্ছে, তো সেখানে কিন্তু মানুষ কাউকে গালাগালি করে না, কারণ তারা জানে যে একই কন্টেন্ট সবাই দেখালে তবেই মানুষটা গিয়ে ফেমাস হবে। একজনের দ্বারা কখনো কেউ ফেমাস হয় না। ফেমাস হয় ব্লগারের দ্বারা ফেমাস হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার খাবারের কোয়ালিটিও মেনটেন করতে হবে। আজকে উজ্জ্বলদার কাছে আমি প্রচুর যাই, ফেসবুকে আমার নাম হয়ে গেছে আমি উজ্জ্বলদার ছোট ছেলে, সবাই জানে, সবাই এটাই কমেন্ট করে আমি উজ্জ্বলদার ছোট ছেলে। উজ্জ্বলদার ব্যবহার, উজ্জ্বলদার খাবার দাবার, বিরিয়ানির কোয়ালিটি ভালো, তার থেকে বড় কথা উজ্জ্বলদার সবাইকে সম্মান করতে চায়। এই কারণে উজ্জ্বলদার কাছে আমি সবসময় হয়তো কন্টেন্ট বানাই না, কিন্তু উজ্জ্বলদার কাছে আমি প্রায় সময় যাই, এবং ওখানে যারা খেতে আসে উজ্জ্বলদার দোকানে প্রচুর ভিড়, সেই নিয়ে প্রচুর কথাবার্তা হয়, কিন্তু উজ্জ্বলদার ভিড় কিন্তু কেউ কমাতে পারেনি, কারণ উজ্জ্বলদার খাবারের দম আছে, উজ্জ্বলদার ব্যবহারের দম আছে। কারেক্ট। সো কোনো ওয়ান লাইনার রিপ্লাই দিতে চাও যারা তোমাকে এরকম ট্রোল করছে? রিপ্লাই একটাই, আমাদের কন্টেন্ট হচ্ছে দোকানদার, তাদের খাবার, রোস্টারদের কন্টেন্ট হচ্ছে আমরা। ওকে, ঠিক আছে। তো আমি বলবো আমাদের কন্টেন্ট না বানিয়ে রোস্টিং কিন্তু বিভিন্নভাবে হয়। কেউ কেউ বৌদিকে রোস্ট করে, এই যে আমি তোমাকে বলি একটা ভুলভাল, এখন তো জানো টিকটক ওই ইয়ে থেকে বিভিন্ন বৌদিরা ভুলভাল, ইউটিউবেও শুরু হয়ে গেছে, সেই ফুটেজগুলি দেখিয়ে তাকে রোস্ট করছে। কেন? তার কারণ সে ওইগুলোই দেখতে আসছে লোকে, সে কিন্তু তার রোজটা খুব কম, হয়তো রোজ দেখছে, তার কিছু ফ্যান আছে সে রোজ দেখছে, কিন্তু বাকিটা কিন্তু বডিটাকেই দেখতে আসছে। এইভাবে কাউকে রোস্ট না করে রোস্টের বঙ্গায় রোস্ট করে। একটা খারাপ কিছু পেয়েছো কোনোদিনও বঙ্গায় রোস্টে? কোনো ভুলভাল ভিডিও বা কিছু, সে স্ট্যান্ডার্ড মেনটেন, অশ্লীলতা করে না। আমি একটা ভিডিও অন স্ক্রিন চালিয়ে সেটা দেখি, আমি বলছি হ্যাঁ এটা ভিডিও হচ্ছে, এরকম ভিডিও আমি দেখতে চাই না, কিন্তু তুমি তো তোমার অডিয়েন্সকে দেখাচ্ছ, তাহলে তুমি কোনটা ভালো হলে? আজকে ঋত্বিক অধিকারী রোস্ট করে, খুব ভালো রোস্ট মেনটেন করে, বস্তির ছেলে পচা যার কথা বললাম, তার আমি বিশাল বড় ফ্যান,
সিরিয়াসলি ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবে। এই কন্ট্রোভার্সিটার পরেও ফ্যান বলছো রোস্ট করেছে বলে যে আমি তার এগেইনস্টে এরকম না, রোস্ট তো করবেই সবাইকে। রোস্ট মানে একটা নেগেটিভ পাবলিসিটি, সেখান থেকে একটা পজিটিভ দিকও আসে। আর তোমাকে রোস্ট করা হচ্ছে মানে তুমি একটু গ্রো করেছো, এটা একটা সাকসেসের চিহ্ন বলা যেতে পারে। তুমি আমার একটা উত্তর দিয়ে দিয়েছো। কারেক্ট। তো আমি এই কথাগুলো আমি বলতে চাই না অন ক্যামেরা, কিন্তু তার সঙ্গে সঙ্গে ঋত্বিক অধিকারী যখন আমাকে নিয়ে রোস্ট করে, আমি সেটা খুব স্পোর্টিংলি নিই। দাদারও মানে বস্তি ছেলে পছন্দ, আমি খুব স্পোর্টিংলি নিই। বাট ওনার একটা কথা ছিল যে তুই এই ভিডিও বানাচ্ছিস, তা তোকে মা বাবা তুলে কেউ কিস্তি করবে না, এটার আমি সাপোর্ট করি। যে আমি যা করি সেটা আমি করছি, আমার মা বাবা করছে না, তাহলে আমার মা বাবা কেন কথা শুনবে? অ্যাবসলিউটলি। আজকে আমার বাবা যদি একটা কিছু ভুল করে, সেটা আমি কখনো সোশ্যাল মিডিয়ায় এনে আমার বাবাকে খারাপ করবো না, যে পাড়া প্রতিবেশীকে জানালাম আমার বাবা আজকে আমার মায়ের গায়ে হাত তুলেছে। আমার পরিবারের ঝামেলা আমি মেটাবো, দরকার হলে আমি আমার বাবাকে আটকাবো, আমি আমার বাবাকে বলবো যে তুমি যেটা করছো সেটা কিন্তু ভুল, আমি দরকার হলে তোমার বিরুদ্ধে পুলিশে যাব, কিন্তু আমার পাড়া প্রতিবেশীকে জানাতে যাবো। এটা আমার শিক্ষাগত যোগ্যতা, যে আমি আমার ফ্যামিলির জিনিসটা, ফ্যামিলির ঝামেলা বাইরে প্রকাশ করে আমি একটা বড় মঞ্চে বলে দুটো মানুষের থেকে পাবলিসিটি করাইয়ে সিম্প্যাথি কুড়িয়ে কোনো লাভ নেই। তো যারা এই বডি শেমিং করে স্পেসিফিক্যালি, তাদেরকে কিছু বলবে? সেটা তার রুচি, তার অ্যাকচুয়ালি দেখো, বডি শেমিং জিনিসটা আমি খুব অপছন্দ করি। আমি মোটা কালো বলে সেটা নয়। আজকে আমার পাশের বাড়ির একটা ছেলে খুব কালো, দেখতে ভালো না, সে একজন আইপিএস অফিসার। আমার আরেকটা এই পাশের ছেলেটা ফর্সা, দেখতে ভালো, সে অটো চালায়। খুব খারাপ লাগছে কথাটা শুনতে। তো যে অটো চালায় সে খারাপ নয়, কিন্তু আলটিমেটলি যে আইপিএস অফিসার তার রেসপেক্টটা বেশি। তো দেখতে কিরকম কি করছে তাতে মানুষের কিচ্ছু যায় আসে না। তো যারা কমেন্ট করে, আমি এটা আগেও বলেছি, আমি আবারও বলবো, বারবার বলবো, তাদের জাস্ট সিম্পলি খুব প্রচুর সময়, মানে তারা বাড়িতে খুব ফ্রাস্ট্রেশনে হচ্ছে। দিনরাত তার মা বাবা তাকে গালাগালি করছে, কিংবা তার বউ তাকে অপমান করছে, সে বাড়িতে কম টাকা ইনকাম করছে বলে সেই ফ্রাস্ট্রেশনটা এসে ফেসবুকে বার করছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বার করছে। তো তুই কি করে ভিডিও করছিস, কালো বুনো মোষ, মরিস না কেন? আমি কবে মরবো বিধাতা ৬৬ দিন লিখে গেছে, আমি কালকেও মরে যেতে পারি দাদা, গাড়ি স্পট হয়ে যায়। আমার একটা ভাই মারা গেছে কালকে হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্টে। তো কার কখন মৃত্যু কেউ বলতে পারবে না। আলটিমেটলি যতদিন আছি, মানুষের থেকে ভালোবাসা নিতে না পারি, দিতে পারবো, এটুকু নিয়ে চলবো, ব্যাস। ভালো লাগলো। আমি মানসিকভাবে খুব স্যাটিসফাইড। আমাকে আমার বাড়িতে আমার মা বাবা খুব ভালোবাসে, আমার বউ, যে আমার মেয়ে, সবাই আমাকে খুব ভালোবাসে, এবং আমার আশেপাশের যারা আছে সবাই আমাকে খুব ভালোবাসে, যে তারা রেসপেক্ট করে, এবং তারা এইটুকু ভেবে প্রাউড ফিল করে যে আমাদের এখানে হ্যাংলাবাজ থাকে। হ্যাংলাবাজ আমার ভাইপো হয়, হ্যাংলাবাজ আমার ভাগনা হয়, হ্যাংলাবাজ আমার দাদা হয়, ব্যাস। আর কি চাই?